হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য জুলজি ডায়েরি চ্যানেল। বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে যারা 6 সেমিস্টারে পড়ছো তাদের অ্যানিমেল বিহেভিয়ার অ্যান্ড ক্রোনোবায়োলজি পেপারে ইউনিট 5-এ আছে ইভোলিউশনারি স্ট্র্যাটেজিস, যার মধ্যে তোমাদের রয়েছে প্যারেন্টাল কেয়ার ইন ফিশ অ্যান্ড অ্যাম্ফিবিয়া এবং ইএসএস মডেল। আমরা প্রথমেই জেনে নেব প্যারেন্টাল কেয়ার কাকে বলছে। প্যারেন্টাল কেয়ার কথাটার অর্থ কি? আমাদের বাবা মারা আমাদেরকে ছোট থেকে ঠিক ধীরে ধীরে আস্তে আস্তে বড় করে তুলেছে বিভিন্ন রকম যত্নের মাধ্যমে, লালন পালনের মাধ্যমে। সেই রকমভাবে প্যারেন্টাল কেয়ার জিনিসটা বলছে যে প্যারেন্টাল কেয়ার ইজ এ বিহেভিয়ারাল প্যাটার্ন ইন হুইচ এ প্যারেন্ট ইনভেস্ট টাইম অ্যান্ড এনার্জি ইন ফিডিং অ্যান্ড প্রোটেক্টিং ইটস অফস্প্রিং। তাহলে টাইম এবং এনার্জিকে ইনভেস্ট করে কিসের জন্য? নিজেদের অফস্প্রিংকে খাওয়ানোর জন্য এবং বিভিন্ন বাইরের যে ডেঞ্জারাস যে সিচুয়েশন সেখান থেকে প্রোটেক্ট করার জন্য। ক্যারেক্টার্স দেখবো কি বলছে। এটা একটা ফর্ম অফ অল্ট্রুইজম। অল্ট্রুইজম সম্পর্কে আমি তোমাদের একটা শর্ট ভিডিওতে বলে দেবো অল্ট্রুইজম জিনিসটা কি। আচ্ছা, ইট ইজ এ ফর্ম অফ সেক্সুয়াল সিলেকশন। ইট ইজ এ বিহেভিয়ারাল অ্যান্ড ইভোলিউশনারি স্ট্র্যাটেজিস অ্যাডপ্টেড বাই সাম অ্যানিমেলস। একটা কথা বলে রাখি, এই পেপারটা হচ্ছে এমন একটি পেপার যেখানে বোঝার জায়গা খুবই কম, যেখানে তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে এবং মুখস্থ করার ব্যাপারটা একটু রয়েছে। তো তোমরা এই পেপারটা একটু ভালো করে পড়বে। ইট ওয়াজ ইনিশিয়ালি ইন্ট্রোডিউসড বাই রোনাল্ড ফিশার ইন 1930। তাহলে কে করেছিলেন? রোনাল্ড ফিশার। কবে করেছিলেন? 1930-তে। কি বলছে দেখো, কার কার ক্ষেত্রে দেখা যায়? কার ক্ষেত্রে দেখা যায় বলছে? বিভিন্ন রকম ইনসেক্টদের ক্ষেত্রে, অ্যান্ড বি এদের ক্ষেত্রে। ফিশ লাইক মাউথ ব্রুডার্স, মানে অনেক মাছ রয়েছে যারা কি করছে, নিজেদের মুখের মধ্যে ওই ডিমগুলোকে বড় করে তোলে। ঠিক আছে, এরপরে হচ্ছে বার্ডস, ম্যামেলস, এদের ক্ষেত্রে দেখাই যায়। আরেকটা কথা বলছি দেখো, প্যারেন্টাল কেয়ার ভ্যারিজ গ্রেটলি ফ্রম ওয়ান স্পিসিস অফ অ্যানিমেল টু অ্যানাদার। বিভিন্ন রকমের স্পেসিসে কিন্তু বিভিন্ন রকমের প্যারেন্টাল কেয়ার দেখতে পাবো। এখানে কিছু এক্সাম্পল দিয়েছে। কি বলছে? ইনভার্টিব্রেটদের ক্ষেত্রে বিশেষত প্যারেন্টাল কেয়ার দেখতে পাওয়া যায় না। ফিশের ক্ষেত্রে লিটিল প্যারেন্টাল কেয়ার দেখতে পাবো। হিউম্যান এবং মেনি আদার ম্যামেলস যারা কি করছে, কেয়ার ফর দেয়ার অফস্প্রিং আনটিল দে রিচ অ্যাডোলেসেন্স। তার মানে ছোট থেকে শুরু করে যতক্ষণ না তারা বড় হচ্ছে ততক্ষণ পর্যন্ত হিউম্যান এবং কিছু ম্যামেলস রয়েছে যারা কি করছে, তাদেরকে লালন পালন করে। এর মধ্যে একটা এক্সাম্পল আমরা জানবো, পেঙ্গুইন। ঠিক আছে, এরপরে আমরা বিভিন্ন টাইপস জেনে নেবো। এখানে অনেক কিছুই রয়েছে, সেগুলো তোমাদের লাগবে না। আমি যেগুলো তোমাদের লাগবে এগুলোই এখন পড়াচ্ছি, যেহেতু পরশু দিনই তোমাদের এক্সাম রয়েছে। কি বলছে দেখো, টাইপস। প্যারেন্টাল কেয়ারের টাইপস কি বলছে? ম্যাটার্নাল কেয়ার, প্যাটার্নাল কেয়ার, বাই প্যারেন্টাল কেয়ার। ম্যাটার্নাল কেয়ার মানে কে দেখাবে? মা, অর্থাৎ কোনো স্পিসিসের ফিমেল স্পিসিস যখন কেয়ারটা করে। যখন কোনো স্পিসিসের মেল স্পিসিস অর্থাৎ বাবা যখন করে তাকে বলবো প্যাটার্নাল। ঠিক আছে, আর কি বলছে? বাই প্যারেন্টাল অর্থাৎ মা বাবা উভয়ই। আমাদের ক্ষেত্রে মা বাবা উভয়ই দেখায়। মা দেখায় এরকম একটা প্রাণীর উদাহরণ কি দিব? ক্যাঙ্গারু। আচ্ছা, প্যাটার্নাল কেয়ার দেখতে পাই আমরা কার ক্ষেত্রে? এখানে দেখো ছবিটা দেওয়া আছে, মেল সি হর্স ইনকিউবেটিং দ্য এগস ইন হিজ পাউচ। ঠিক আছে, মেল সি হর্স দেখায়। আর বাই প্যারেন্টাল কেয়ার কার ক্ষেত্রে দেখতে পাবো? বাই প্যারেন্টাল কেয়ার দেখতে পাবো ক্রোকোডাইলের ক্ষেত্রে। এই বাই প্যারেন্টাল কেয়ারে কি হবে? ইট ইনক্লুড এগ গার্ডিং, গ্রুমিং অ্যান্ড প্রোটেক্টিং। এরপরে প্যারেন্টাল কেয়ারের বেনিফিটস রয়েছে, অনেক বেনিফিটস রয়েছে, তার মধ্যে কিছুগুলো আমরা জানবো। বেনিফিটটা কি বলছে না, বলছে দেখো, প্যারেন্টাল কেয়ার ইনক্রিজেস সার্ভাইভাল রেট অফ অফস্প্রিং। অফস্প্রিংয়ের সার্ভাইভাল রেটটাকে বৃদ্ধি করে। আচ্ছা, ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ অফস্প্রিং, ইনক্রিজেস রিপ্রোডাক্টিভ সাকসেস অফ অফস্প্রিং, ইনক্রিজেস হ্যাচিং। মনে রাখবে কোনটা ইনক্রিজ করছে কোনটা রিডিউস করছে। দেখো, ইনক্রিজ করছে হ্যাচিং, ইনক্রিজ করছে গ্রোথ, ইনক্রিজেস ব্রিডিং সাকসেস। ঠিক আছে, ইনক্রিজেস ইমিউন ফাংশন অফ অফস্প্রিং, ইনক্রিজেস ম্যাচুরেশন রেট অফ অফস্প্রিং। তাহলে এগুলো কি করছে? ইনক্রিজ করছে। রিডিউস প্রিডেশন। ঠিক আছে, রিডিউস দ্য রিস্ক অফ ডেসিকেশন অফ অফস্প্রিং, রিডিউস এনার্জি এক্সপেন্ডিচার অফ অফস্প্রিং। এছাড়াও আর কি কি বলবো? এছাড়াও বলবো ইট প্রোটেক্টস ফ্রম প্যারাসাইটয়েড অ্যান্ড ডিজিজ। ইট হেল্পস ইন টিচিং অর ফেসিলিটেশন অফ লার্নিং। তাহলে এই কয়েকটা মনে রাখলেই আমাদের হবে। তাহলে হ্যাচিং, গ্রোথ, ব্রিডিং সাকসেস, ইমিউন ফাংশন, ম্যাচুরেশন, এগুলোকে ইনক্রিজ করছে।
ডিক্রিজ করছে বা রিডিউস করছে এনার্জি এক্সপেন্ডিচার, ডেসিকেশন আর হচ্ছে প্রিডেশন। প্রোটেক্ট করছে প্যারাসাইট থেকে, প্যারাসাইটয়েড এবং ডিজিজ থেকে। হেল্প করছে টিচিং অথবা লার্নিংয়ে হেল্প করছে, টিচিং করছে দিয়ে তাদের যে শেখার ক্ষমতাটা বাড়াচ্ছে। এরপরে আমরা চলে যাব প্যারেন্টাল কেয়ার ইন অ্যাম্ফিবিয়া। অ্যাম্ফিবিয়া কীভাবে তাদের প্যারেন্টাল কেয়ার দেখায়, কি বলছে দেখো। বলেছে নার্সিং অফ এগস অ্যান্ড এমব্রায়ো বাই দ্য প্যারেন্টস ইজ কল প্যারেন্টাল কেয়ার। অর্থাৎ কি বললাম, এগ অথবা এমব্রায়োকে যখন নার্স করা মানে কি, নার্সরা আমাদের কি করে, সেবা শুশ্রূষা করে। সেই কথা থেকে যখন সেবা শুশ্রূষা করছে, তাকে যত্ন করে বড় করে তুলছে, সেই কেয়ারটাকে আমরা বলছি প্যারেন্টাল কেয়ার। এটা অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে খুব ভালো করে দেখা যায়। কীভাবে করে দেখো, প্রথমে তোমাদের বলে দেবো আমি কীভাবে করে। নেস্ট তৈরি করে। আবার কিছু অ্যাম্ফিবিয়া আছে যারা কি করছে, ডাইরেক্ট ক্যারিং বাই দ্য পেরেন্টস। দেখতে পাচ্ছ, ডাইরেক্ট ক্যারিং, পেরেন্ট নিজেই ক্যারি করছে, ঠিক আছে। তাহলে এই দুটো প্রসেসে তারা কি করছে, তারা তাদের প্যারেন্টাল কেয়ার দেখায়। নেস্ট হচ্ছে, আমরা 4 প্রকার নেস্টের কথা জানবো। একটা হচ্ছে তোমাদের মাড নেস্ট, ফোম নেস্ট, জিলাটিনাস ব্যাগ আর হচ্ছে ট্রি নেস্ট। মাড নেস্ট অনেক এক্সাম্পল আছে, আমরা একটা করে এক্সাম্পল সম্পর্কে জানবো। হাইলা ফেভার কি বলছে, লেখার সময় কিন্তু জেনাস এবং স্পিসিসের তলায় আলাদা আলাদাভাবে আন্ডারলাইন করবে। তোমরা প্রথম থেকেই শিখে এসেছো এই জিনিসটা সাইন্টিফিক নেম লেখার ক্ষেত্রে। যদি কোনো কারণে স্পিসিস না মনে পড়ে তবে জেনাস লিখে তার নিচে আন্ডারলাইন করে এসপি লিখে দেবে। হাইলা ফেভারের ক্ষেত্রে কি বলছে, দ্য ফিমেল মেক্স আ নেস্ট ইন দ্য মাড ইন স্যালো ওয়াটার্স। একটু স্যাঁতস্যাঁতে যে জলগুলো থাকে শ্যাওলা সম্পূর্ণ, সেখানে কি করছে, কাদামাটিতে এরা নেস্ট তৈরি করে। নেস্ট তৈরি করার 2 দিন পরে এরা ডিম পাড়ে সেখানে। এরপরে হচ্ছে আছে ট্রি নেস্ট, এটা হচ্ছে তার ছবি। এরকম মাঠ, এরা এখানে তারা কি করছে, ডিম পাড়ছে। ট্রি নেস্টে কার এক্সাম্পল পড়বো, ট্রি নেস্টের ক্ষেত্রে পড়বো ফাইলোমেডুসা। কি করছে, ডিপোজিট দ্য এগ ইন লিপ নেস্ট। এই লিপ নেস্টে তাদের এগ ডিপোজিট করছে। কিভাবে বানাচ্ছে, লিপ নেস্ট আর কন্ট্রাস্টেড বাই ফোল্ডিং দ্য মার্জিন অফ লিভস। অর্থাৎ পাতার যে মার্জিন, পাতার যে কিনারা, ঠিক আছে, সেই কিনারা বরাবর ফোল্ড করে এরা লিপ নেস্টটা তৈরি করছে। দিয়ে কী করছে, লিপ যে মার্জিনগুলো সেগুলো একে অপরের সঙ্গে আটকে থাকে কীভাবে, ক্লোয়াকাল সিক্রেশন। এই অ্যাম্ফিবিয়া কী করে, ক্লোয়াকা থাকে, তাদের ক্লোয়াকাল সিক্রেশনের মাধ্যমে লিপ মার্জিনগুলোকে একসঙ্গে আটকে একটা লিপ নেস্ট তৈরি করছে। These leaf nests are seen in the branches of the trees hanging over the water. কোথায় দেখতে পাবো, সেই সমস্ত গাছের ব্রাঞ্চে দেখতে পাবো যেগুলো জলের ওপরে ঝুলে থাকছে। আফটার হ্যাচিং, এই হ্যাচিং করার পরে, অর্থাৎ সেখান থেকে ডিম থেকে যখন বাচ্চাটা ফুটে বেরাচ্ছে, ডিম ফুটে, তখন লার্ভাগুলো কী করছে, জাম্প ইন্টু দ্য পন্ড। এখানে ছবিটা দেখো, ছবিটা দেখলেই বুঝতে পারবে। দেখো পাতার মধ্যে ডিম পেড়েছিল, সেখানে এটা হচ্ছে লিপ নেস্ট, ফোল্ডিং করে ডিম পেড়েছিল, সেখান থেকে কি করছে, লার্ভা হওয়ার পরে কিন্তু জলে সেটা বেরিয়ে আসছে, জলে জাম্প করছে, ঠিক আছে। ট্রি নেস্ট গেল। এরপরে আমরা পড়বো ফোম নেস্ট কাদের ক্ষেত্রে দেখতে পাবো, ফোম নেস্ট দেখতে পাবো। এখানে স্পিসিসের জায়গায় এসপি লিখে দেবে। র্যাকোফোরাস নামটা আমরা শুনেছি না, র্যাকোফোরাস অ্যাম্ফিবিয়া যেটা, সেটা দেখাবে। এটা একটা জাপানিজ ট্রি ফ্রগ। এরা কি করছে, এরা একটা ডিক, ঠিক আছে, খুঁড়ছে, মাটি খুঁড়ে একটা হোল বা টানেল তৈরি করছে, যার মধ্যে তারা এগগুলোকে মানে ডিমগুলোকে পারছে। এরপরে চলে যাবো জিলাটিনাস ব্যাগের ক্ষেত্রে দুটো এক্সাম্পল করবো। ফ্রিনিক্সিলাস বিরোই প্রিপেয়ার্স এ সসেজ শেপেড ট্রান্সপারেন্ট জিলাটিনাস মেমব্রেনাস ব্যাগ অ্যান্ড ইট লেজ ইটস এগ ইন ইট, এর মধ্যে। এরপরে স্যালামেন্ড্রেলা কি করছে, স্যালামেন্ড্রেলা এসপি বলছে লেজ ইট এগ ইন এ জিলাটিনাস ব্যাগ হুইচ ইজ ফাস্টেন্ড টু অ্যাকোয়াটিক প্ল্যান্ট। আচ্ছা, এরপরে বলছে ডাইরেক্ট ক্যারিং বাই পেরেন্টস। কি করছে দেখো, ডেসমোগনাথাস ফিউকাস, এই স্পিসিসটা হচ্ছে একটা টেলড অ্যাম্ফিবিয়ান। এর ক্ষেত্রে মেল পেরেন্টটা কি করছে, ক্যারিজ দ্য এগস অ্যারাউন্ড দ্য নেক ইন দ্য ফর্ম অফ এ স্ট্রিং। ছবিটা দেখতে পাচ্ছ, ছবিগুলো একটু মানে একদম যে সুন্দর করে রাখতে হবে এমন কোনো মানে নেই, একটু জাস্ট ড্রয়িং করে দিয়ে আসলে ভালো হয়, চেষ্টা করবে ছবিগুলো দিয়ে আসার। তাহলে কি বলছে, এটা বলছে এটা টেলড অ্যাম্ফিবিয়ান, যেখানে মেল কি করছে, ক্যারি করছে এগুলোকে ইন দেয়ার নেক ইন দ্য ফর্ম অফ এ স্ট্রিং। এরপরে আমরা জানবো অ্যালাইটেস অফ স্টেরিট্রিক্যান্স। এটা হচ্ছে মিড হোয়াইট টোড, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি বলছে, একটু এটার
যে পদ্ধতি সেটা একটু ইন্টারেস্টিং। কি বলছে দেখো, মেল অফ দি স্টোর সো এ পিকিউলিয়ার টাইপ অফ প্যারেন্টাল কেয়ার। এটা মেনলি ফ্রান্স এবং ইটালিতে দেখতে পাওয়া যায়, এই পয়েন্টটা না দিলেও চলবে। কি বলছে দেখো, সেভারেল মেলস কালেক্ট অ্যারাউন্ড এ ফিমেল, একটা ফিমেলের চারদিকে ঘিরে যায়, ঘিরে গিয়ে তারা কি করে, একটাই মাত্র মেল সাকসেসফুল হয় ফিমেলের ওই ওয়েস্টের চারিদিকে থাকার জন্য, ঠিক আছে। করার পরে কি করবে না, ওই যে ফিমেলটা আছে তাকে তার ক্লোয়াকাল রিজিয়নে মানে লুব্রিকেট করবে, যাতে তারা ডিমগুলোকে পারে। ডিমগুলো পারলে তখন কি করবে, এই যে মেল ফ্রকটা রয়েছে, এখানে ছবিটা দেখলেই বুঝতে পারবে, এই যে থাইতে সেই ডিমগুলোকে জড়িয়ে নেয়, জড়িয়ে নিয়ে পুকুরের কাছে কোনো একটা জায়গায় গিয়ে থাকে, একটু হালকা সাথে পরিবেশে। এবার ডিমগুলো যখন ধীরে ধীরে বড় হতে শুরু করে, জলের কাছাকাছি যায়, এরপরে কি করে, যখন সেখান থেকে লার্ভাগুলো বেরিয়ে আসে তখন এগুলো নিয়ে গিয়ে সরাসরি জলে ছেড়ে দেয়, পুকুরের জলে। এরপর সেখান থেকে কি হয়, তাদের ডেভেলপমেন্ট ঘটে এবং মেটামরফোসিস সম্পন্ন হয়। কারণ আমরা জানি মেটামরফোসিসের মাধ্যমে লার্ভা থেকেই কিন্তু ব্যাংকটা তৈরি হচ্ছে, অ্যাডাল্ট ব্যাংক তৈরি হয়। তাহলে কি বলছে আমাদের না, সেভারেল মেলস কালেক্ট অ্যারাউন্ড এ ফিমেল, ওয়ান অফ দ্য মেলস বিকাম সাকসেসফুল টু গ্র্যাবস রাউন্ড দ্য ওয়েস্ট অফ দ্য ফিমেল। এরপরে কি বলছে, দেন দ্য মেল লুব্রিকেট দ্য ক্লোয়াকাল রিজিয়ন অফ দ্য ফিমেল হোয়ার আপন ফিমেল discharge the eggs. These eggs are fertilized. Fertilized হলো, after fertilization eggs are wrapped around the back of the thigh of the male. The male withdraws himself into near the pond. Now and then the male carries the egg the water to moisten them. তাদেরকে কি বলবো, মানে জলীয় ভাবটা রাখার জন্য। এরপরে কি করছে, তাদেরকে সম্পূর্ণরূপে যখন রেডি টু হ্যাচিংয়ের সময় হয়ে যাবে, মানে লার্ভা তৈরি হবে, তখন তাদেরকে নিয়ে গিয়ে জলে ছেড়ে দিল, যেখানে লার্ভাগুলো বেরিয়ে এলো এবং ফার্দার ডেভেলপমেন্ট হয় আর মেটামরফোসিস সম্পন্ন করে। আচ্ছা, এরপরে এক্সাম্পল রয়েছে তোমাদের হাইলা। সেখানে হাইলা ফেভার পড়লাম যারা মাড নেস্ট করছে, এখানে পড়বো হাইলা গোয়েলডি যারা কি করছে, যাদের ফিমেলটা ক্যারি করছে এগকে অন ইটস ব্যাক। ছবিটা দেখতে পাচ্ছ, চেষ্টা করবে ছবিগুলোকে হালকাভাবে দিয়ে আসার। এরপরে পাইপা আর একটা লাস্ট উদাহরণ, পাইপা কি করছে, ইন দিস স্পিসিস দ্য স্কিন অন দ্য ডরসাল সাইড হ্যাজ স্মল পকেটস ইনটু হুইচ দ্য এগস আর প্লেস। যার মধ্যে কি করছে, পকেট থাকে যার মধ্যে এগগুলোকে মানে ডিমগুলোকে পারে। এরপরে এই যে পাইপা দেখতে পেলে, এটা হচ্ছে পাইপার ছবি। এরপরে বলছে নোটোট্রিমা মার্সুপিয়াম, এরা হচ্ছে মার্সুপিয়াল টোট। মার্সুপিয়াল মানে কি, আমরা ক্যাঙ্গারুর ক্ষেত্রে জানি না মার্সুপিয়াল থলি থাকে, যেখানে তারা তাদের বাচ্চাকে মানে বড় করে ক্যাঙ্গারুর থলিতে থাকে, তাকে মার্সুপিয়াল থলি বলছি। কি বলছে দেখো, এগস আর ডিপোজিট ইন ইট পাউচ অন দ্য ব্যাক, ওয়ান ওপেনিং অ্যাট দ্য পোস্টেরিয়র এন্ড। ঠিক আছে, এখানে আরেকটা উদাহরণ আমরা জানবো, যেটা হচ্ছে রাইনোডার্মা ডারউইনি। আচ্ছা, এতগুলো এখানে তোমাদেরকে প্রায় আমি 6টা উদাহরণ বললাম, 5টা উদাহরণ বলেছি, 5টা থাকলেই হবে, আর লাগবে না, এই 5টা উদাহরণই দিয়ে আসবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো প্যারেন্টাল কেয়ার ইন ফিশে। আচ্ছা, প্যারেন্টাল কেয়ার ইন ফিশ কি বলছে, প্যারেন্টাল কেয়ার বলছে সেমভাবে নার্সিং অফ দ্য এগস অ্যান্ড ইয়ং ওয়ান্স বাই দ্য প্যারেন্টস ইজ নোন অ্যাজ প্যারেন্টাল কেয়ার। ইট ইজ অ্যান ইনস্টিংটিভ বিহেভিয়ার। ঠিক আছে, মেজরিটি অফ ফিশ ডু নট শো এনি অ্যাফেকশন টুয়ার্ডস দেয়ার অফস্প্রিং। ঠিক আছে, তাহলে এরপরে চলে যাবো যে টাইপস। এরাও নেস্ট বিল্ডার কিন্তু আছে। এদের যে নেস্ট বিল্ডার, এদের নেস্ট বিল্ডারের 3টে নেস্টের কথা আমরা জানবো, বাবল নেস্ট, পিট নেস্ট আর হচ্ছে উইট নেস্ট। বাবল নেস্টটা কি বলছে, দ্য সিম্পলেস্ট টাইপ অফ নেস্ট ইজ দ্য বাবল নেস্ট অফ বিটা স্প্লেন্ডেন্স। যে বেটটা বা উচ্চারণ সাথে মনে রাখবে, বেটটা কী করছে, বাবল নেস্টটা দেখাচ্ছে। কি করে এরা, দিস ফিশ মেক্স বাবলস অফ এয়ার অন দ্য সারফেস অফ দ্য ওয়াটার। তাহলে ওয়াটার সারফেসে যে এয়ারটা থাকে সেখানে বাবল তৈরি করে, এবং সেই বাবলের মধ্যে কি করছে, এগটাকে লে করছে, অর্থাৎ ডিমটা পারছে। এখানে আমরা যদি ছবি দেখি তাহলে আমরা দেখতে পাবো, এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাবল নেস্টের ছবি। আচ্ছা, এরপরে তোমাদের আছে উইট নেস্ট। উইট নেস্টটা কী বলছে, উইট নেস্টের ক্ষেত্রে অনেকগুলো এক্সাম্পল আছে, আমরা জানবো কার কথা, আমরা জানবো অস্প্রোনেমাস গোরামি। এখানে শুধু জেনাসগুলোই মনে রাখবে, স্পিসিসটা মনে রাখবে একটু কঠিন আছে। কী বলছে, অস্প্রোনেমাস কী বলছে, বিল্ড দ্য নেস্ট ইন উইড। ঠিক আছে, উইড মানে কি, অর্থাৎ আগাছার মধ্যে তারা ডিম পাড়ে এবং কি করছে, দিয়ে নেস্ট তৈরি করে সেখানে ডিমগুলোকে
পারছে এবং ডিমগুলোকে বড় করছে। কি বলছে? ইট মেক্স নেস্ট অ্যাট দ্য স্যালো মার্জিনস অফ দ্য পন্ড, দ্য নেস্ট ইজ ইউজুয়ালি 6 inches in diameter। তাহলে এটা এখন লিখবে অস্ট্রোনেমাস সোস উইথ নেস্ট, দে build a nest in wood and lays eggs in the nest. They make this nest at the shallow margins of the pond. The nest is usually 6 inches in diameter. মুখস্থ করবে, একটু জিনিসটাকে মনে রাখবে, দেখবে লিখে দিতে পারবে। এরপরে আমরা চলে যাবো পিট নেস্ট। পিট নেস্টের ক্ষেত্রে কার কথা জানবো? স্যালমন মাছের কথা। স্যালমন মাছের নাম আমরা আগে পড়েছি। সেই স্যালমন মাছ কী করছে? ডিগ এ স্মল হোল in the gravel at the bottom of the hill streams and lays the eggs. তাহলে স্যামন মাছ কী করছে? ওই যে হিল স্ট্রিমগুলো, পাহাড়ি যে ঝর্ণা রয়েছে তার সেখানে একটা, তার নিচে বটমস প্লেসে একটা কী করছে? স্মল হোল তৈরি করছে, গর্ত তৈরি করছে, যার মধ্যে তারা ডিমটাকে পারছে। এরপরে তোমাদের আরেকটা প্রসেসে করে যারা, তারা সেটা হচ্ছে ফিশেস দ্যাট অ্যাটাচ দ্য এগস টু দেয়ার বডি। ঠিক আছে? অর্থাৎ যেরকম আমরা ডিরেক্ট ক্যারি করে বললাম অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে, সেরকমভাবে ফিশও কী করছে না, এগটা, তাদের ডিমটাকে নিজেদের বডিতে অ্যাটাচ করে নিয়ে যায়। এর ক্ষেত্রে এক্সাম্পল আমরা পড়বো হিপ্পোক্যাম্পাস। হিপ্পোক্যাম্পাসের নাম আমরা আগে শুনেছি। দেখো হিপ্পোক্যাম্পাসের ছবিটা তোমাদেরকে দেখাই। এটা দেখতে পেয়েছো? এইটাই হচ্ছে হিপ্পোক্যাম্পাসের ব্রুট পাউচ, যেটা আমরা বলেছি মেল সি হর্স। এখান থেকে দেখো ইয়ং ওয়ান তৈরি হচ্ছে। ঠিক আছে? পাউচের মধ্যে থাকছে, দিয়ে সেখান থেকে ইয়ং ওয়ান তৈরি। ব্রুট পাউচের মধ্যে কী করছে? তারা ডিমটাকে বড় করছে। কি বলছে এই সি হর্স? একটু দেখি, চলো কি বলছে দেখো। ইন সি হর্স দ্য মেল হ্যাজ এ ব্রুট পাউচ। সি হর্সের ক্ষেত্রে মেলের ট্রাঙ্কস পোর্শনে একটা ব্রুট পাউচ থাকে। ডিউরিং ব্রিডিং সিজনের সময় কী করছে? এই পাউচটা বিকামস থিক এন্ডেড, ওয়েল সাপ্লাইড উইথ ব্লাড ভেসেলস। ঠিক আছে? একটা ঠিক হয় এবং সেখানে অনেকটা পরিমাণে ব্লাড ভেসেলগুলো থাকে। এবার ফিমেল কী করছে? লেজ এগ ইন দ্য ব্রুট পাউচ অফ দ্য মেল। মেলের ব্রুট পাউচে ফিমেল যে সি হর্সগুলো রয়েছে তারা ডিম পাড়ে। এরপরে এই ডিমগুলো ইনকিউবেটেড হয় আনটিল হ্যাচিং, যতক্ষণ না বড় হচ্ছে। দ্য ব্রুট পাউচ ইজ মডিফাইড পেলভিক ফিন। এরপর ব্রুট পাউচটা কী হয়? পেলভিক ফিনে পরিণত হয়ে যায়। এরপরে আছে তোমাদের মাউথ ব্রিডার। মাউথ ব্রিডারের মধ্যে আমরা তেলাপিয়া মাছের কথা জানবো। তেলাপিয়া মাছ কি বলছে? এই যে দেখো তেলাপিয়া মাছ। আফটার ফার্টিলাইজেশন দ্য ফিমেলস কিপ দ্য এগ ইনসাইড দ্য বাক্কাল ক্যাভিটি। মুখগহ্বর, যে আমরা বাক্কাল ক্যাভিটি মানে কি? মুখগহ্বর, অর্থাৎ তাহলে মুখের মধ্যে রাখে। ফিমেলগুলো কি করছে? তেলাপিয়া মাছের ফিমেলগুলো ফার্টিলাইজেশনের পরে ওই ডিমগুলোকে নিয়ে নিজের মুখের মধ্যে রাখছে। ইভেন আফটার হ্যাচিং হওয়ার পরেও, অর্থাৎ ডিম ফুটে যখন বাচ্চাটা বেরাচ্ছে, ইয়ং ওয়ান রিমেইন নিয়ার দ্য মাদার, মায়ের কাছেই থাকে। অ্যান্ড ইফ দেয়ার ইজ এনি ডিস্টারবেন্স, যদি সেখানে কোনো ডিস্টারবেন্স তৈরি হয়, তাহলে কী করছে? দে এন্টার দ্য বাক্কাল ক্যাভিটি অফ দ্য মাদার ফর শেল্টার। তাহলে এই তেলাপিয়া মাছের ক্ষেত্রে কি বলছে? ফার্টিলাইজেশনের পরে তেলাপিয়া মাছটা কী করছে? এগগুলোকে ইনসাইড দেয়ার বাক্কাল ক্যাভিটিতে রাখছে। হ্যাচিং হওয়ার পরেও বাচ্চাগুলো কী করছে? ইয়ং ওয়ান স্টে উইথ দেয়ার মাদার। ইফ দেয়ার ক্রিয়েট এনি ডিস্টারবেন্স দে এন্টার দ্য বাক্কাল ক্যাভিটি অফ দ্য মাদার। ঠিক আছে? এরপরে আমরা জানবো ভিভিপ্যারিটি সম্পর্কে। আমরা কি জানি? ওভোপ্যারিটি, ভিভিপ্যারিটি আর ওভোভিভিপ্যারিটি জিনিসটা কি একটু জানবো। ভিভিপ্যারিটি কি বলছে? হাইয়েস্ট ডিগ্রি অফ প্যারেন্টাল কেয়ার ইজ ফাউন্ড ইন ভিভিপেরাস স্পিসিস ওয়্যার ইয়ং ওয়ান্স ডেভেলপ উইদিন দ্য ওভিডাক্ট অফ দ্য ফিমেল। এটা ভিভিপেরাস ফিশের ক্ষেত্রে দেখা যায়, যেখানে কি হচ্ছে? ইয়ং ওয়ান, যে বাচ্চাগুলো, ওগুলো কোথায় বড় হচ্ছে? ওভিডাক্ট অফ দ্য ফিমেলের যে ওভিডাক্ট রয়েছে সেখানে বড় হচ্ছে। এরপরে এই যে ইয়ং ওয়ান, তারা কোথা থেকে নিউট্রিশন বা নারিশমেন্ট পাচ্ছে? তারা পাচ্ছে ইয়ক স্যাক থেকে, যাকে আমরা প্লাসেন্টা বলি। এটা দেখতে পাই আমরা গাম্বুসিয়া, স্কোলিওডন এদের ক্ষেত্রে। আচ্ছা, এটা আমরা জানলাম কি ভিভিপ্যারিটি সম্পর্কে। এরপরে আমরা বলবো ওভোভিভিপ্যারিটি। ওভোভিভিপ্যারিটি জিনিসটা কি? ওভোভিভিপ্যারিটি হচ্ছে অন্ডজ জরায়ুজ, অর্থাৎ যে সকল প্রাণীদের ডিম মায়ের দেহের ভেতরে থাকে, ভ্রূণের বিকাশ সেখানেই সম্পন্ন হচ্ছে। আমরা এটা কার কথা বলছি? ওভোভিভিপ্যারিটি, যার বাংলাটা বললাম অন্ডজ জরায়ুজ, যেখানে কি হচ্ছে না, প্রাণীদের
যে সকল প্রাণীদের ডিম অর্থাৎ এগ যে তারা লে করছে সেগুলো কী হচ্ছে মায়ের দেহের ভিতরে থাকে, সেখানে ভ্রূণের বিকাশ সম্পন্ন হয়, পরে ডিম ফুটে জীবন্ত বাচ্চা জন্মায়। এর এক্সাম্পল হচ্ছে স্কোলিওডন, বোয়া, ঠিক আছে, কিছু সাপ প্রজাতি যেমন বোয়া, এদের ক্ষেত্রে ওভোভিভিপ্যারিটি দেখতে পাই। আরেকটা কি বলেছি, ওভিপ্যারিটি। ওভিপ্যারিটি জিনিসটা কি? ওভিপ্যারিটি অর্থাৎ অন্ডজ, যেখানে কি হচ্ছে প্রাণীরা ডিম পাড়ে, ডিমের বাইরে ভ্রূণের বিকাশ সম্পন্ন হয়। প্রাণীরা ডিম পারলো এবং ডিমের বাইরে ভ্রূণের বিকাশ সম্পন্ন হয়, তখন তাকে আমরা বলবো ওভিপ্যারিটি, যার এক্সাম্পল হচ্ছে মুরগি, হাঁস, পায়রা, এদের ক্ষেত্রে দেখতে পাই। আচ্ছা, ভিভিপ্যারিটি কি? ভিভিপ্যারিটি মানে জরায়ুজ, যেখানে প্রাণীরা জীবন্ত বাচ্চা প্রসব করে, ঠিক আছে, এবং ভ্রূণ মায়ের শরীর থেকে কি বলবো পুষ্টিটা পায় ইয়ক স্যাক বা প্লাসেন্টার মাধ্যমে, মায়ের জরায়ুর ভেতরে বেড়ে ওঠে এবং জীবন্ত বাচ্চা প্রসব হয়, তাকেই আমরা বলছি ভিভিপ্যারিটি। এর এক্সাম্পল হিসেবে আমরা কি বলবো? এর এক্সাম্পল হিসেবে আমরা বলবো মানুষ, গরু, ঠিক আছে, বিড়াল আর তিমি মাছের ক্ষেত্রে আমরা এই ভিভিপ্যারিটি দেখতে পাবো। আচ্ছা, এরপরে আমরা চলে যাবো, তোমাদের আছে ইভোলিউশনারি স্ট্র্যাটেজি, যেখানে তোমাদের প্রথমে আছে প্যারেন্ট অফস্প্রিং কনফ্লিক্ট, সেক্সুয়াল কনফ্লিক্ট ইন প্যারেন্টাল কেয়ার, আর আছে ইভোলিউশনারি স্টেবল স্ট্র্যাটেজিজ। এই যে তোমাদের প্যারেন্ট অফস্প্রিং কনফ্লিক্ট যেটা বা সেক্সুয়াল কনফ্লিক্ট কি বলছে দেখো, জিনিসটা আগে সম্পর্কে একটু জেনে নেব। In evolutionary biology, families are traditional arenas of both shared genetic interest and profound structural conflict. এত কিছু তোমাদের জানার দরকার নেই। দেখো এখানে বলেছে asymmetry gives rise to two critical evolutionary framework, একটা হচ্ছে প্যারেন্ট অফস্প্রিং কনফ্লিক্ট, একটা বলছে সেক্সুয়াল কনফ্লিক্ট প্যারেন্টাল কেয়ার। এটা সম্পর্কে একটু ছোট্ট করে জেনে নেবো, বেশি আমাদের জানার এখানে দরকার নেই। যেটা বলছে প্যারেন্ট অফস্প্রিং কনফ্লিক্ট কি বলছে না, এটা হচ্ছে ট্রাইভার্স থিওরি। কি বলছে দেখো, ফার্স্ট ফর্মালাইজড বাই রবার্ট ট্রাইভার্স in 1974. কি বলছে, প্যারেন্ট অফস্প্রিং কনফ্লিক্ট ডিসক্রাইব দ্য ইভোলিউশনারি ক্লাস ওভার দ্য অ্যালোকেশন অফ প্যারেন্টাল ইনভেস্টমেন্ট। প্যারেন্টাল ইনভেস্টমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ এনি রিসোর্স, কীভাবে এনার্জি, ফুড, প্রোটেকশন given to an individual offspring that increases its survival chances while decreasing the parent's ability to invest ইন ফিউচার অফস্প্রিং। অর্থাৎ এখানে জিনিসটা কি, এটা হচ্ছে বিবর্তনবাদের একটা মানে কি বলবো বাবা মা এবং সন্তানের দ্বন্দ্ব। জিনিসটাই কি হচ্ছে, যেখানে বাবা মা এবং সন্তানের একটা জিনগত বা জৈবিক স্বার্থ শতভাগ এক হবে না। মানে কি বলছে দেখো, এখানে বলছে প্যারেন্টাল ইনভেস্টমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ এনি রিসোর্স, এনার্জি, ফুড, প্রোটেকশন। এটা প্যারেন্ট কি করতে চায়, তাদের সকল যে মানে সমস্ত যে অফস্প্রিং রয়েছে তাদের মধ্যে সমানভাবে দিতে চায়। এরপরে বলছে অ্যান ইন্ডিভিজুয়াল দ্যাট ইনক্রিজেস ইট সার্ভাইভাল চান্সেস, এটা দেওয়ার ফলে কী হচ্ছে, সেই যে ইন্ডিভিজুয়াল তার সার্ভাইভাল চান্সটা বৃদ্ধি পাচ্ছে, যেখানে ডিক্রিজিং দ্য প্যারেন্টস অ্যাবিলিটি টু ইনভেস্ট ইন ফিউচার অফস্প্রিং। অর্থাৎ আমরা যেটা দেখবো, আমাদের যখন আমরা যারা বাড়ির বড় সন্তান, মা বাবা কী করে, তাদেরকে সবটাই দিতে চায়, যার ফলে তার পরবর্তীতে যে সন্তানটা আসে তাকে একটু মানে তার প্রতি যে এনার্জি, ফুড ইনভেস্ট করছে সেটার পরিমাণটা একটু হলেও কমে যায়। সেই জিনিসটা হচ্ছে প্যারেন্ট কেয়ার, প্যারেন্ট অফস্প্রিং কনফ্লিক্ট, যেখানে বাবা মা চায় সব অফস্প্রিংদের মধ্যে সমানভাবে খাদ্য, যত্ন, সময় ভাগ করে দিতে। প্রত্যেকটা সন্তান চায় নিজেদের যে ভাগটা সেটা সম্পূর্ণরূপে বুঝে নিতে এবং বেশিটা নিয়ে নিতে। তো তখন কী হচ্ছে, যখন একটা প্যারেন্ট তাদের প্রথম অফস্প্রিংকে অনেকটা দিয়ে দিচ্ছে, এখানে বলছে রিসোর্স গিভেন টু অ্যান ইন্ডিভিজুয়াল অফস্প্রিং দ্যাট ইনক্রিজেস সার্ভাইভাল চান্স, যেখানে কী হচ্ছে ডিক্রিজ হয়ে যাচ্ছে প্যারেন্টস অ্যাবিলিটি টু ইনভেস্ট ইন ফিউচার অফস্প্রিং, ফিউচার অফস্প্রিংয়ের ক্ষেত্রে যেটা ডিক্রিজ করে যাচ্ছে। এরপর তোমাদের আছে সেক্সুয়াল কনফ্লিক্ট। সেক্সুয়াল কনফ্লিক্ট জিনিসটা কি বলছে, আচ্ছা কি বলছে, হোয়াইল প্যারেন্ট অফস্প্রিং কনফ্লিক্ট অপারেটস অ্যাক্রস জেনারেশন, যখন এই প্যারেন্ট অফস্প্রিং কনফ্লিক্টটা জেনারেশন পর জেনারেশন ধরে চলছে, তখন কি হচ্ছে সেক্সুয়াল কনফ্লিক্ট তৈরি হয় উইদিন দ্য সেম জেনারেশন। একই জেনারেশনের মধ্যে সেক্সুয়াল কনফ্লিক্ট অর্থাৎ যৌন সংঘাত বা যৌন বৈরিতা বাংলাতে যেটা আমরা বলি, যেটা কী করছে বিটুইন মেটিং পার্টনার্স অর্থাৎ যে প্যারেন্ট রয়েছে তাদের মধ্যে কী করছে সেক্সুয়াল কনফ্লিক্টটা চলে আসছে। বাইপ্যারেন্টাল কেয়ার রিকোয়ার্স এ শেয়ার্ড ইনভেস্টমেন্ট টুয়ার্ড এ কমন জেনেটিক আউটপুট, yet providing care is metabolically costly, increases predation risk and diminishes opportunities for extra pair matings.
অর্থাৎ এখানে কি করছে, বিভিন্নভাবে যে মেটিং পেরেন্টস রয়েছে, মেটিং পার্টনার রয়েছে, তারা কি করে নিজেদের মধ্যে তাদের বিবর্তনীয় সক্ষমতা, তাদের যে ইভলিউশনারি চেঞ্জেস সেটার পরিমাণটা ইনক্রিজ করে। এর ফলে কি হয়, একটা জেনারেশানে একটা কি বলবো, দুটো তো পার্টনার রয়েছে, দুটো টাইপের, এই যে ডিমিনিশেস অপরচুনিটি ফর এক্সট্রা পেয়ার ম্যাটিংস, অর্থাৎ একটা লিঙ্গ একটা জেন্ডারের সঙ্গে আরেকটা জেন্ডারে যদি সেটা উপকারী হচ্ছে সেই অভিযোজন বা অ্যাডাপ্টেশনগুলো, সেটা অপর জেন্ডারকে কী করছে, ক্ষতিকর হচ্ছে, যার ফলে একটা কি বলবো ডিমিনিশ হয়ে যাচ্ছে, মানে প্রিজেশন রিস্কটা যেখানে বেড়ে যাচ্ছে, যেখানে কি হচ্ছে সন্তান লালন পালনের সময় তার কে সব থেকে বেশি শক্তি বিনিয়োগ করবে সেটা নিয়ে তাদের মধ্যে একটা মতবিরোধ দেখতে পাওয়া যায়। যখন পেরেন্ট অফস্প্রিং কনফ্লিক্ট তৈরি হচ্ছে, জেনারেশন আফটার জেনারেশন চলতে যাচ্ছে, তখনই সেক্সুয়াল কনফ্লিক্টটা আসছে, যেখানে ইনক্রিজ হচ্ছে প্রিডেশন রিস্ক, যেখানে মেটাবলিক্যালি কস্ট, মানে মেটাবলিক যে তারা প্রডিউস করবে সেটার পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে, কস্ট অর্থাৎ দাম যেটা জিনিসটা বৃদ্ধি পাচ্ছে, ডিমিনিশেস অপরচুনিটিস ফর এক্সট্রা পেয়ার মেটিংস। এরপরে আছে তোমাদের ইএসএস মডেল। এই ইভলিউশনারি স্টেবল স্ট্র্যাটেজি কি বলছে দেখো, এটা কে করেছিল, এটা কোর কনসেপ্ট ইন ইভলিউশনারি গেম থিওরি, ম্যাথমেটিক্যালি ফর্মালাইজড কে করেছিলেন, জন ম্যানিয়ার্ড স্মিথ এবং জর্জ প্রাইস। কত সালে, 1973 সালে। এটা কি বলছে, ডিফাইন্স এ বিহেভিয়ারাল ফেনোটাইপ অর স্ট্র্যাটেজি in which, if adopted by a phenotypically pure population in a specific environment, cannot be successfully invaded by any rare alternative mutant strategy because the resident strategy yields a superior fitness payoff. অর্থাৎ এটা একটা এমন আচরণগত বা জৈবিক কৌশল যেখানে কি করছে, একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর সবাই অংশগ্রহণ করলে নতুন বা বিরল বিকল্প কৌশল দ্বারা তা সহজে পরাজিত বা প্রতিস্থাপিত হয় না, ক্যান নট বি সাকসেসফুল ইনভেডেড বাই এনি রেট অল্টারনেটিভ মিউটেন্ট স্ট্র্যাটেজি, বা বিকজ কিসের জন্য, রেসিডেন্ট স্ট্র্যাটেজি ইলস এ সুপিরিয়র ফিটনেস পে অফ। এর যদি আমরা ক্যারেক্টার বলি তাহলে কি বলবো, এটা ন্যাচারাল যে সিলেকশন থিওরি তার মধ্যে দিয়েই এটা চলতে থাকে। এটা কি করে না, জনগোষ্ঠীতে কোনো পপুলেশন যদি এটা মানে তৈরি হয় তাহলে অন্য কোনো আক্রমণ ও বহিরাগত কৌশল একে সরাতে পারবে না, বাইরে থেকে যদি কোনো প্রিডেটার বা প্রিডেশন যে সিচুয়েশানটা তৈরি হবে সেটা দিয়ে এটাকে নষ্ট করা যাবে না। তাহলে এটা কে করেছে না, যাদের নাম বললাম তারা করেছেন 1973 সালে, স্মিথ এবং জর্জ প্রাইস করেছেন। এটা হচ্ছে ডেফিনেশন। এরপরে তোমাদের রয়েছে হক ডাব মডেল। হক ডাব মডেলটা কি বলছে না, বলছে হক অ্যাগ্রেসিভ বিহেভিয়ার দেখায়, ডাব পিসফুল বিহেভিয়ার দেখায়। কি বলছে, হকের ক্ষেত্রে বলছে ইনিশিয়েটস escalations and continues escalated fighting until it is either severely injured or its opponent retreats। অর্থাৎ হক ডাব মডেলের ক্ষেত্রে কি হচ্ছে, হকের ক্ষেত্রে এর যে অপোনেন্ট আছে তার সঙ্গে এরা লড়াই করে, ততক্ষণ পর্যন্ত লড়াই করবে যতক্ষণ না অপোনেন্টটা হেরে যায় অথবা তাকে সম্পূর্ণরূপে মেরে ফেলতে পারছে, বা নিজেরা যতক্ষণ না ইনজিওর হচ্ছে প্রচুর পরিমাণে ততক্ষণ পর্যন্ত এরা লড়াইটা চালিয়ে যায়। সেক্ষেত্রে ডাব যেটা, সে কি করছে না, বলছে এনগেজ সোললি non-violent conventional displays. It retreats immediately without cost if the opponent escalates to physical combat. If confronting another dab, the resource is shared equally following a brief costless display. সেখানে কি হচ্ছে, হক তাদের যে অপোনেন্ট ছিল তাদের সঙ্গে ততক্ষণ পর্যন্ত লড়াই করবে যতক্ষণ না নিজে সম্পূর্ণরূপে মানে আঘাতপ্রাপ্ত হচ্ছে বা যতক্ষণ না অপোনেন্টটা হেরে যাচ্ছে। আর ডাব কি করবে, তাদের কাছে যদি আরেকটা মানে তাদের যে অপোনেন্ট আছে তাদের সঙ্গে একসঙ্গে রিসোর্সটাকে শেয়ার করে নেবে। ঠিক আছে, এটাই হচ্ছে হক ডাব মডেল, ইএসএস থিওরিতে হক ডাব মডেল। তাহলে এই ছিল তোমাদের প্যারেন্টাল কেয়ার ইন ফিশ, ঠিক আছে, প্যারেন্টাল কেয়ার ইন অ্যাম্ফিবিয়া, এবং তোমাদের হয়েছে ইএসএস মডেল, সেক্সুয়াল কনফ্লিক্ট, প্যারেন্ট অফস্প্রিং কনফ্লিক্ট। তাহলে এটাই ছিল তোমাদের আজকের ইভলিউশনারি স্ট্র্যাটেজিতে যা ছিল ইউনিটে, আমি সম্পূর্ণটাই বলে দিলাম। ঠিক আছে, তাহলে এরকম ধরনের পড়ার ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে প্রতি মুহূর্তে ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। থ্যাংক ইউ।